11 11 হ্যাঁ ঠিক আছে কি দেখো তো হ্যালো ঠিক আছে ওকে ডিয়ার স্টুডেন্ট তোমরা মনে হয় চলে এসছো অনেকেই চারজন দেখতে পাচ্ছি 11 12 অনেক ঝামেলা আছে হ্যাঁ 11 না 12 আমি এতক্ষণ 12 ছিলাম তো যাই হোক আমরা এখনই শুরু করব দেখি তোমরা কে কে আছো একটু নামগুলো দিয়ে দাও কুইক নামগুলো দিয়ে দাও কে কে আসছো এখানে মাহমুদুর রহমান হিমেল আসছো না অনেক দিন পর হিমেলের অনেক দিন দেখি নাই যারা যারা আসছো একটু নামটা লিখে দাও দেখি ওকে আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো তোমাদের সাথে আমার এমনিও কথা আছে অনেক কথাটা হচ্ছে তোমাদের আগেই বলে নিই তোমাদের আজকে আমি পড়াবো একটা বিশেষ অংশ যারা গ্রামারে একটু মনে করছো যে একটু দুর্বোধ্য তারা এই অংশটার প্রতি যত্নবান হবে এখান থেকে একটা প্রশ্ন পাবে 3টে প্রশ্ন করাবো আর তার আগে বলে নিই তোমরা আজকে আমাকে একটু রিপোর্ট দাও তোমরা কে কোন অংশটা এখনো তোমাদের ক্লিয়ার হয় নাই কোন অংশটা তোমাদের আরও রিভিশন দরকার পড়ালে ভালো হয় আমাকে জানিয়ে দিবে আমাকে মেসেজ করো মেসেজ করলে আমি সেই অনুযায়ী তোমাদেরকে শিক্ষক নির্বাচন করে দিব অথবা সেই অনুযায়ী আমি নিজেই করাবো সমস্যা নেই কিন্তু তার আগে হচ্ছে তোমাদের উপস্থিতিটা একটু আমি চাইছিলাম একটু ভালো উপস্থিতি হোক কিন্তু এত কষ্ট করছি সবাই মিলে কিন্তু তোমাদের উপস্থিতিটা সন্তোষজনক হচ্ছে না ঠিক আছে আমি শুরু করি আজকে আমাদের বিষয়টা হচ্ছে দেখো আমরা যেটা পড়াবো সেটা আগেই বলে দিই যে তোমাদের যে প্রশ্নটা থাকে একটা প্রশ্নে থাকে সমাস আর থাকে প্রত্যয় আর থাকে কিছু সংজ্ঞামূলক প্রশ্ন হ্যাঁ সংজ্ঞামূলক প্রশ্ন মজার ব্যাপার হচ্ছে দেখো এটা সাধারণত যদি এটা আসে আর এটা আসে অথবা এটা আসে এটা আসে এখন এই দুটোর মধ্যে উপরে দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে খুব ভালো করে যদি দেখো যে ওই জায়গায় আমার পাশে পাস হয়ে যাচ্ছে তাহলে আর নিচেরটা লিখবে না অথবা এইটা পড়বে তো বোর্ডে আমি দেখতে পেয়েছি যে প্রায় ওর সমাসের এগেনস্টে এটা আসে অথবা প্রত্যয়ের এগেনস্টে এটা আসে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সমাসের এগেনস্টে আসে সুতরাং আমরা সমাসটা তো ভালো করে পড়েছি আর এই লেখার প্রশ্ন পড়বো 3টা এই 3টে পড়লে আমাদের এখান থেকে একটা পাবো তো আমি এক এক করে করাচ্ছি তোমাদের প্রথমেই দেখো আমি এখানে যে অংশটা করাবো শব্দ এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভালো করে দেখো যে শব্দ গঠন সবাই আমি বড় করে লিখছি শব্দ শব্দ গঠন ওকে শব্দ গঠন প্রথমেই দেখো শব্দ গঠনের যে অংশটা আছে এখানে শব্দ গঠনে কোন 3টি প্রশ্ন আছে আমি 3টে প্রশ্নই তোমাদের এখানে লিখে দিচ্ছি 1 নাম্বার প্রশ্ন দেখো শব্দ গঠন তাহলে শব্দের শ্রেণী বিভাগ শব্দ গঠনে হলে আমরা হচ্ছে বলবো যে শ্রেণী বিভাগ তাহলে এখানে বললাম শব্দ শ্রেণী বিভাগ ওকে তো শ্রেণী বিভাগ করতে গেলেই প্রথমে যে অংশটা চলে আসবে সেই অংশটা আমরা চলে যাব
এখন একটু লাল কালি দিয়ে করি। এই জায়গায় দেখো 3 প্রকার, ভালো করে দেখবা, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, দেখতে না পারলেও বলবা। এরকম একটা জায়গা করে নাও। জায়গা করে নিয়ে প্রথমেই এরকম করো 3টা, এই একটা আর এই একটা। ঠিক আছে, আমরা এখানে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে প্রথমেই কি লিখবো? প্রথমেই লিখবো গঠন অনুসারে। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো গঠন অনুসারে, গঠনানুসারে, এটা একটা। এরপরে লেখো দ্বিতীয় অংশটা লিখবা অর্থানুসারে। 2 নাম্বার গেল গঠনানুসারে, অর্থানুসারে। আরেকটা সাধারণত লিখবেন, সেটা হচ্ছে উৎপত্তি অনুসারে। হ্যাঁ, উৎপত্তি অনুসারে। ঠিক আছে, শব্দের শ্রেণীবিভাগ দেখো 3 প্রকার। একটা গঠন অনুসারে হয়, একটা অর্থানুসারে হয়, আর একটা উৎপত্তি অনুসারে হয়। তো ফাইন, আমরা সবগুলো শিখবো। এই 3টের মধ্যে একটা পড়বা, এই 3টের মধ্যে একটা পরীক্ষায় আসার মতো। এখন গঠন অনুসারে প্রথম দেখি, আমরা আগে ছক বুঝে নেই গঠন অনুসারে কয় প্রকার হতে পারে। ঠিক আছে, গঠন অনুসারে দেখো এইভাবে একটা দাগ দাও। গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ করলে আমরা পাবো 2 প্রকার। ঠিক আছে, এই জায়গায় এইভাবে করো। একটার নাম দাও মৌলিক শব্দ, এখানে দেখো মৌলিক শব্দ। আরেকটা যেটার নাম দিবে সেটা হচ্ছে সাধিত শব্দ। ওকে, তাহলে গঠন অনুসারে কয় প্রকার? তোমরা খুব ভালো হয় এই জায়গাটা যদি সংখ্যা লিখতে পারো। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় আমরা সংখ্যা যদি লিখি, সংখ্যাটা কি এখানে লাল কালি দিয়ে করেছি, যাতে তোমাদের বোঝানোর জন্য যত সহজ প্রক্রিয়া আছে আমি তত সহজ প্রক্রিয়ায় বোঝাবো। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি? আমরা এই জায়গাটায় মাঝখানে মুছে দিতে পারি। 2 প্রকার হয়। ঠিক আছে, 2 প্রকার কিভাবে হয় দেখো, এখানে আমি 2 প্রকার লিখছি, এই 2 প্রকার। এরপর দেখো অর্থানুসারে করো। অর্থানুসারে এই জায়গায় আমাদের 3 প্রকার করতে হবে। এই শর্টটা একটু নিচে নিয়ে আসো। এখান থেকে আগে শর্টটা ভালো করে বুঝবা, এরপরে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি অ্যানসার করে দিব, কোনো টেনশন করো না। হ্যাঁ, 3 প্রকার এটা এই দেখো 3 প্রকার। আমরা এখানে 3 প্রকার লিখলাম। 1 নাম্বার দেখো, 1 নাম্বার আমরা কি লিখবো? 1 নাম্বার দেখো, তোমরা এটা অবশ্যই জানো, যৌগিক। ভালো করে দেখো, যৌগিক। ওকে, এর পরেরটার নাম হচ্ছে রুড়ি। রুড়িও বলে অনেকে রুড়ি বলে, আবার অনেকে রুড়ো বলে, দুটোই রাইট, রুড়ো। আরেকটা হচ্ছে যোগরুড়ো। ক্লিয়ার? এই 3টা। তাহলে আমরা এই জায়গায় কয়টা লিখবো? এই জায়গায় একটু লিখে নিই 3 প্রকার। 3 প্রকারটা আমি এইভাবে লিখে দিচ্ছি যাতে মনে থাকে, আর এটা হচ্ছে 2 প্রকার যাতে মনে থাকে। ঠিক আছে, এরপর আমরা যেটা চলে আসবো উৎপত্তি অনুসারে। তাহলে এই উৎপত্তি অনুসারে আমরা একটু, তোমরা নিজেরা করে নাও এইভাবে, আগে নিজেরাই করে নিবে, তারপরে আমরা এক একটা করে আলাদা আলাদা করে উৎপত্তি অনুসারে দেখো আমরা এরকম একটা দাগ দিয়ে নিব। ঠিক আছে, উৎপত্তি অনুসারে কি হলো, এদিকে চলে আসলো। এটা একটু 5 প্রকার, একটু জায়গা বেশি লাগবে। 1, তোমরা এটা ভালোভাবে জানো, তৎসম। একে কি হবে? একে লেখা হচ্ছে তৎসম। 2 নাম্বার লেখো অর্ধ তৎসম। 3 নাম্বার লেখো তদ্ভব। 4 নাম্বার লেখো দেশি। 5 নাম্বার লেখো বিদেশি। ওকে, আমাদের মোটামুটি শখটা শেষ। ঠিক আছে,
আমরা শখ করে ফেলেছি, কিন্তু এই শখটা যদি জানো তাহলে মনে করবে অর্ধেক হয়ে গেছে। এই শখটা যাদের দেখা যাচ্ছে কিনা আমার একটু ক্লিয়ার করে বলো। স্যার লেফটে, আচ্ছা লেফটে না, একটু লেফটে যাই আমি। এই এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার হয়েছ? ফারজানা হাসান দেখো তো ক্লিয়ার হয়েছে বাবা। নিকিতা দেখো তো বাবা ক্লিয়ার হয়েছে কিনা, দেখতে পাচ্ছ? হ্যাঁ একটু দেখো ক্লিয়ার হয়েছে কিনা। না ক্লিয়ার হলে আমাকে বলবে, আমি ঠিক করে নিব। স্যার লেফটে, হ্যাঁ লেফটে দিয়েছি আমি, কিন্তু পাশে দেখছি দেখা যাচ্ছে স্পষ্ট করে। এখন চলে যাও, বোর্ডে চলে যাও। পারফেক্ট, ভেরি গুড। তাহলে আমরা কি করলাম? প্রথমে দেখো এরকম, এটা হচ্ছে একসাথে তিনটে শেখা। তুমি যেন কখনোই একবার কিন্তু 2015 সালে 16 সালে একবার এসেছিল, এসেছিল যে একটা প্রশ্নে এসেছে গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো। তো একটা ছেলে গঠন অনুসারে শব্দ করতে গিয়ে, দেখো গঠন অনুসারে 2 প্রকার করতে গিয়ে সে দিয়েছে গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ 3 প্রকার দিয়েছে, 0 পেয়ে যাবে, একদম 0 পেয়ে যাবে। আবার যদি বলে অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, কেউ যদি লেখে অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ 2 প্রকার, সেও 0 পেয়ে যাবে। আবার যদি কেউ বলে উৎপত্তি অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, কেউ যদি লেখে উৎপত্তি অনুসারে 3 প্রকার, সেটাও 0 পাবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে গঠন কোনটা, অর্থ কোনটা, আর উৎপত্তি কোনটা। আমি তোমাদের এটা মনে রাখার টেকনিক শিখিয়ে দিই। উৎপত্তি মানে বোঝো, উৎপত্তি হচ্ছে বিকাশ, উৎপত্তি হচ্ছে প্রথম আরম্ভ, একেবারে প্রথম দিকের অংশ হচ্ছে উৎপত্তি, তাই না? একেবারে স্টার্ট করলো তখন হচ্ছে উৎপত্তি। তাহলে উৎপত্তি অনুসারে আমরা কিন্তু 5 প্রকার, ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 9-এ পড়েছো, 6-এ পড়েছো, অনেক জায়গায় পড়েছো। দেখো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, তাই না? এটা কিন্তু অর্ধ তৎসম, এটা হচ্ছে মাত্রাটা ভালো করে দাও, অর্ধ এটা তৎসম, ঠিক আছে? এখন দেখো উৎপত্তি আমাদের কোনো সমস্যা নাই, উৎপত্তিতে কোনো সমস্যা না, আমাদের কনফিউশন লেগে যায় গঠন এবং অর্থ। তাহলে গঠন কি? গঠনও হচ্ছে যেটা একটা বাক্যকে গঠন করবে। গঠন মূলত 2 প্রকার, আমরা সমস্ত বাক্যকে মূলত 2 প্রকার ভাগ করতে পারি, সব ধরনের শব্দকে। একটা আশা, অর্থাৎ একটা শব্দের উৎপত্তি, আর একটা শব্দের হচ্ছে তৈরি। তাহলে আমাদের এখানে কি হলো? মৌলিক। মৌলিক মানে কি তোমরা জানো, তোমরা সায়েন্সের আছো, আর্টসের আছো, কিন্তু আমরা দেখেছি মৌলিক জিনিসটা জানি। মৌলিক জিনিসটা হচ্ছে যেটা কখনোই ভাঙা যায় না, যেটা ভাঙলে আর কিছু পাওয়া যায় না। যেমন মৌলিক সংখ্যা তোমরা জানো যে 3 একটা মৌলিক সংখ্যা। 3 মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা, সেই সংখ্যা আর 1 দিয়ে ছাড়া ভাগ করা যায় না, সেটার নাম মৌলিক সংখ্যা। এটা কিন্তু তোমরা খুব ভালো করে জানো। অনুরূপভাবে মৌলিক কিছু বিষয় আছে যেটা ইংরেজিতে ফান্ডামেন্টাল বলা হয়, যেটা ভাঙা যায় না, যেটা ভাঙলে আলাদা আলাদা কোনো শব্দ পাওয়া যায় না, এটা হচ্ছে মৌলিক। তো ভাষার মধ্যে কিছু আছে যেটা মৌলিক ভাষা বলছে, এই মৌলিক শব্দ বলছে, এই শব্দটা ভাঙলে কোনো অর্থ পাওয়া যাবে না। তাহলে আমরা 1 নাম্বার। 2 নাম্বার দেখো সাধিত, এখানে চলে আসে সাধিত। সাধিতটা এটাও দেখবা, সাধিত কি জিনিস সেটাও দেখবা। সাধিত হচ্ছে দেখো কোনো জায়গা থেকে শোধন করা, সহজ কথা, শোধন করা। শোধন করা কি হতে পারে? কোনো জায়গা থেকে নিয়ে আসা। নিয়ে আসা মানে কি? একটা শব্দ, তোমরা তো আমরা বলার সময় কিন্তু অনেক শব্দ বলি, এই শব্দগুলো কিন্তু সব আমাদের বেসিক শব্দ নয়, আমাদের সব অরিজিন নয়। যেমন আমি যদি বাবা বলি, এটা অরিজিন শব্দ, এটা হচ্ছে মৌলিক শব্দ। কিন্তু আমি যদি বলি কবি, ভাঙা যায়। আমি যদি বলি কাব্য, ভাঙা যায়। আমি যদি বলি সাহিত্য, ভাঙা যায়। আমি যদি বলি বৈজ্ঞানিক বা বিজ্ঞানিক, এটা ভাঙা যায়। দেখো যেখানেই শব্দ ভাঙবা সেটাই সাধিত, যেখানেই শব্দ দুটো অংশ একত্রিত হবে সেটা সাধিত, আর যেখানেই শব্দ ভাঙা যাবে না সেটা মৌলিক। গেল 2 নাম্বার। দেখো আমরা বলেছি অর্থ অনুসারে। অর্থ অনুসারে ক্লাস 10-এ পড়েছো, দেখো কতবার পড়েছো অর্থ অনুসারে। ওই যে রাজপুত পড়েছো, ওই চিকামারা পড়েছো, অনেকগুলো শব্দ। তাহলে আমরা অর্থ অনুসারে 3 প্রকার পড়বো, একটা যৌগিক, একটা রূঢ়ি বা রূঢ়, একটা যোগরূঢ়। তো যৌগিক শব্দ তোমরা জানো যে প্রত্যয়ের অনুগামী হয় এবং আবিধানিক অর্থ এবং দুটো অর্থই এক। আচ্ছা ওটা আমরা আলোচনা করছি এখন। এই এর পরে আমরা এখন কোশ্চেনটা দিব এবং উত্তরটা করে দেবো। শখটা সবাই করে নিয়েছো আশা করি, শখটাই কিন্তু আসল। তাহলে আমাদের কি হলো? শব্দ শ্রেণীবিভাগ করলে শব্দকে আমরা 3 ভাগে ভাগ করলাম। একটা গঠন অনুসারে শব্দ ভাগ করা যায়, একটা অর্থ অনুসারে, একটা উৎপত্তি অনুসারে। এই 3টি প্রশ্ন থেকেই একটা আসে।
এর মধ্যে মনে রাখবা ইম্পর্টেন্ট তো করে দিই, এই দুটো ইম্পর্টেন্ট, এই যে 3 স্টার দিচ্ছি, এই 3 স্টার কোশ্চেনটা এই দুটো ইম্পর্টেন্ট, খুব কম এসেছে, খুব রেয়ার আসছে উৎপত্তি অনুসারে শব্দ, এটা খুব কম বোর্ডে এসেছে। আর যারা সমাস বা প্রত্যয় কম পারো তারা এটার উপরে জোর দিবে। সামিয়া নূর, তোমরা যারা এতেও পাশে পাস পেতে পারো, আমি সেইভাবে নোট করে দিব। তোমরা যারা সমাস লিখতে চাও না, প্রত্যয় লিখতে চাও না, তারাই কেবল এটা লিখবে, আদারওয়াইজ লেখার দরকার নেই। আর যারা সমাস এবং প্রত্যয়ে খুব ভালো, যে পাশে পাস পাওয়া, তাদের কোনো দরকার নেই এটা পড়া, ঠিক আছে? কিন্তু বলা যায় না, এমন জটিল জটিল সমাস আছে তুমি হয়তো 4 পাচ্ছ, লিখো না প্লিজ, এটা লিখলে পাশে পাস পাওয়া যাবে। এখন আমি নোট করে দিব, খুব সুন্দর করে লেখো, আমি মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে প্রথমেই দেখো আমাদের প্রশ্নটা কি আসবে, দেখো এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে পরবর্তীতে যাতে মনে থাকে। ওকে, আমি মুছে দিলাম। এখন খাতা কলম বের করো, সবাই নোট করে নিবে। প্রশ্নটা কি আসতে পারে দেখো, প্রশ্ন আসতে পারে দেখো, বোর্ডে প্রশ্ন হতে পারে এই জাতীয় কি, আমি আন্ডারলাইন করলাম। আন্ডারলাইন করার পরে প্রশ্ন হচ্ছে, বলবে, প্রশ্ন ধরে এরকম আছে, গঠনানুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, ঠিক আছে? এইটা ধরো প্রশ্ন আসলো, এটা 1 নম্বরে আসলো। হ্যাঁ, আমাদের কি প্রশ্ন আছে, অনুসারে শব্দ কয় প্রকার? 3 প্রকার, এইটা আগে আমাদের মাপতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, ওকে, প্রশ্নটা লিখে নিয়েছো? এটা ঢাকা বোর্ডে এসছে বিভিন্ন সময়, কোন কোন বোর্ডে এসছে এটা আমি বলে দিচ্ছি না, কিন্তু বিভিন্ন সময় ঢাকা বোর্ডে এসছে। এখন উত্তর, এখানে তোমরা কি লিখবে, উত্তরটা লেখার সময় লিখবে, ধরো এটা আসলে 1 নাম্বার, তুমি একদম বোর্ডের উপর লিখবে 1 ক, অথবা এটা সাধারণত কোথায় আসে জানো, এটা গ্রামারে আসে, এটা 3 বা 4 নাম্বার থাকে, আমি দিলাম 1 ক, এই আন্ডারলাইন করবে। এখন উত্তর লিখবে। এখন অনেকেই একটা জিনিস চিন্তা করে যে শব্দ লিখতে গেলে শব্দের সংজ্ঞা কেন দিব। আমি তোমাদের অনুরোধ করছি, যে জিনিসটা লিখতে যাবে তার ফান্ডামেন্টাল জিনিসটাকে লিখে নিতে হয়, মানে শব্দের সংজ্ঞাটা দিলে খুব ভালো হয়। যদিও তোমার এক্সামিনার বা পরীক্ষায় শব্দের সংজ্ঞাটা চাচ্ছে না, কিন্তু তুমি দিয়ে দেবা, তাহলে তুমি পাশে পাস পাবা ফুল, মানে কোনো রকম তোমার চেঞ্জ নাই। তাহলে এখানে কি, প্রথমেই তো উত্তরটা লিখবে, শব্দ লিখে একদম এইভাবে লিখবে, শব্দ ঠিক এইভাবে লিখবে। এখানে উত্তরটা লেখো, 1 বা একাধিক, ঠিক আছে? ধ্বনির অর্থবোধক সম্মিলনে তৈরি হয় শব্দ। দেখো আমি শব্দের সংজ্ঞা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই তাহলে একটু পারলে একটু আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? এখন এরপরে দ্বিতীয় পারা লিখবে, কি চেয়েছে, আমার চেয়েছে গঠনানুসারে, তুমি এখানে দ্বিতীয় পারা লিখবে, গঠনানুসারে শব্দকে কি লিখবে, 2 ভাগে ভাগ করা যায়। ওকে, এই গঠনানুসারে 2 ভাগে ভাগ করা যায়। গঠনা, এখানে একটা নু দিয়ে দাও, গঠনানু, হ্যাঁ, বা গঠন অনুসারে দিলেও হবে, গঠন অনুসারে দিতে পারো। এটা যদি শক্ত হয়, গঠনানুসারে, যদি কারো মনে করো সব, তাহলে গঠন অনুসারে আলাদা দিতে পারো, কোনো সমস্যা নাই, করা যায়। দেখো একটা হাইফেন দিয়েছি, তাহলে হাইফেন দিলে আমরা এখানে দিলাম কি 1,
1 নাম্বার দিলাম, অথবা কেউ কেউ এরকম করতে পারো, একটু আলাদা কালি দিয়ে লিখতে পারো, তাহলে যদি ফুল মার্কস পাও। প্রথমত এখানে লেখো প্রথমত দিয়ে এই চিহ্ন দিবে। দেখো আমি কি চিহ্ন দিয়েছি, প্রথমত দিয়ে একটা আন্ডারলাইন করবে, দেওয়ার পর লিখবে প্রথমত সংখ্যাটা দিয়ে দাও। একটা হচ্ছে মৌলিক, মৌলিক, ঠিক আছে। এরপর লিখবে দ্বিতীয়ত, দ্বিতীয়ত কি হবে, সাধিত। দেখো আমি কত মানে সংক্ষেপে লিখছি, ব্যাস। প্রথমত মৌলিক, দ্বিতীয়ত সাধিত, তাহলে এক্সামিনার কষ্টই হবে না। আমি বলেই দিলাম গঠন অনুসারে কি, এবং তোমরা কেউ কেউ কুইট করছো কেন, অনেকেই ছিল তো, সবগুলো আসতে বলো, আমি কিন্তু 3টি নোট করে দিব, কেউ কোথাও যাবে না, তাড়াতাড়ি করো, সবাই চলে আসো, যেহেতু নোট করে দিয়েছি একটু ভালো করে লিখে নিবা। ওকে, এখন লেখো মৌলিক। মৌলিকের সংজ্ঞাটা এইভাবে লিখবে, মৌলিক। মৌলিক লেখার পরে সংজ্ঞা লিখবে কি, যে শব্দ বিন্যাস করা যায় না, আমি কিন্তু আগেই বলেছি, একদম সেম উত্তরটাই লিখবে। এখানে লেখো যে শব্দগুলোকে কি করা যায় না, ভাঙা যায় না, ভাঙা যায় না, বা বিশ্লেষণ করা যায় না, তাদেরকে কে কি বলে, ওই যে মৌলিক শব্দ বলে, মৌলিক শব্দ বলে। ব্যাস, আর কিছু লিখতে হবে না, শুধু তুমি যেটা করবা একটা উদাহরণ দিবা, হ্যাঁ, আর এই মৌলিকের নিচে একটা দাগ দিবা, আন্ডারলাইন করবা, আর অন্য কালি দিয়ে একটু উদাহরণ দিলে, যেমন উদাহরণ এইভাবে দেবে, একদম স্পষ্ট করে লিখে দেবা উদাহরণ। উদাহরণগুলো অনেক থাকে, তোমরা যে কোনো একটা দিয়ে দিবা, যেমন মুখ, ঠিক আছে, তারপরে হতে পারে ফুল, তারপরে ফল, এগুলো সবই দেখো কোনো শব্দ ভাঙা যায় না। ক্লিয়ার? আর একটা আছে, দেখো কত অল্প লিখে আমরা ফুল মার্কস পাচ্ছি। হ্যাঁ, এরপর চলে যাও, আমরা সাধিত শব্দ চলে যাব। সাধিত শব্দ একটু লিখতে হয়, সাধিত শব্দ লেখো কোন পর্যন্ত, এখানে লেখো সাধিত শব্দ। সাধিত শব্দ লেখার পরে আবার এইভাবে একটা আন্ডারলাইন করে দিবেন, আন্ডারলাইনগুলো করে লিখবে যে শব্দগুলো, কালো কালি দিয়ে লিখি, যে শব্দগুলো, এই না আরো লিখতে হবে, মহাইমিন, অমি, আরেকটু লেখো না, তোমাদের সাধিত শব্দ দিইনি এখনো। যে শব্দগুলো লেখো সমাস, কমা প্রত্যয়, কমা সন্ধি, কমা সমাস, প্রত্যয়, সন্ধি, উপসর্গ, উপসর্গের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, বাংলা ভাষায় এসেছে, তাদের কি বলে, সাধিত শব্দ বলে, শব্দ বলে। ওকে, দিয়ে এখন জাস্ট সমাস থেকে একটা, জাস্ট তাহলে কি করবে, অন্য কালিতে লেখো সমাস। তাহলে সমাস থেকে কি আসে, আমি বললাম সমাস থেকে, সমাস থেকে উদাহরণ দাও, প্রত্যয় থেকে, প্রত্যয় থেকে এটার উদাহরণ দাও, তারপরে কি বললাম, উপসর্গ থেকে, উপসর্গ থেকে একটা উদাহরণ দাও, আর একটা সন্ধি থেকে, ঠিক আছে, সন্ধি থেকে। এখন একটা করে উদাহরণ থেকে হলো একদম সরাসরি উত্তর দিয়ে দাও, তাহলে হয়ে যাবে।
তাহলে সমাস থেকে দেখো, যেমন আমি বললাম মা ও বাবা, এটা কি হলো? সমান সমান মা বাবা। ঠিক আছে। প্রত্যয় থেকে কি হতে পারে? কবি যোগ অন্তর্য সমান সমান কাব্য, একটা করে দিলেই হবে। উপসর্গ থেকে প্র যোগ নেতা সমান সমান প্রনেতা। ঠিক আছে। সন্ধি থেকে বিদ্যা যোগ আলয়, যেটা তোমরা সবাই পারো, বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। ওকে, দেখো তো খুব বেশি কি লিখলাম আমরা? বিশাল আমাদের সমাস পড়ার চেয়ে আমরা যদি এটা লিখতে পারি কোনো সমস্যা নাই। দেখো আমাদের কিন্তু খুব বেশি পড়তে হয়নি, আমাদের অল্প পড়েই আমরা পাশে পাস। যদি হুবহু লিখতে পারো এরকম, তাহলে পাশে পাস পাবে। যদি কেউ মনে করো যে স্যার আমি অল্প লিখে বেশি নাম্বার, এটাও হতে পারে, কিন্তু উপরের সংজ্ঞাটা লিখবে প্লিজ। ঠিক আছে। কে কে আছো তোমরা? এতটুকু লিখলেই পাস পাবো। হ্যাঁ, মহাইমিন বলেছো পাবা। ইউরেকা, বাংলা তো সহজ। মহাইমিন আবার বলেছো। আচ্ছা ঠিক আছে। এরপরে কে আছে? সাজু স্যার, নো ইউ হ্যাভ। আচ্ছা ঠিক আছে, ওটা আমি লিখছি। এরপরে কে কে আছো তোমরা? মাঝে মাঝে সবাই আসছো, মাঝে মাঝে একটু দু একজন এদিক ওদিক যাচ্ছ। জি স্যার, লিখেছি, গুড। রেসপন্স করবা প্লিজ। বুঝতে পেরেছো কে কে? আমি দেখতে চাই কে কে বোঝো নাই, একটু আমাকে বলো, আমি নেক্সটে যাব। কে কে বোঝো নাই? আর নোট করে দিছি, তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এটা পরবর্তীতে নোট করার দরকার হবে না। ওকে, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। যদি এই জাতীয় প্রশ্ন আসে, প্রশ্নটা হুবহু এরকম, গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো। ঢাকা বোর্ডে এসছে, রাজশাহী বোর্ডে এসছে 16 সালে, এবং যশোর বোর্ডে আসছে 2015 সালে, তারপরে বিভিন্ন বোর্ডে আসছে। এটা সব সময় বোর্ডে আসে, অনেকগুলো লম্বা ইতিহাস, মানে প্রায় বোর্ডে আসে। সুতরাং এটা নোট দিবা। কি হলো? কার বিকল্পে আসবে? তোমরা প্রথমেই উপরে লিখবে হেডিংটা। এটা সাধারণত 4 নাম্বার থাকে, তাহলে 4-এর ক অথবা 4-এর খ লিখলে, লেখার পরে যে অংশটা বলবে শব্দের সংখ্যাটা প্লিজ দিবা, তাহলে এটা ফুল মার্কস পাবা। শব্দ কি? এক বা একাধিক শব্দের, এক বা একাধিক ধ্বনির সম্মিলনী। কি বললাম? এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলন। সম্মিলন কথাটা বুঝতে কষ্ট হচ্ছে? এক বা একাধিক ধ্বনি একত্রিত করে যদি অর্থ হয়, তখন তার নাম শব্দ হবে। এটুকু লিখলে হবে। দেখো আমি সংজ্ঞাটা তৈরি করে দিয়েছি। এরপর দেখো গঠন অনুসারে শব্দ 2 প্রকার। এটা খুব ভাইটাল, এটা সবাইকে জানতে হবে। 2 প্রকার। এরপরে প্রথমত আমি করে দিয়েছি, প্রথমত আমি বলেছি মৌলিক শব্দ, আর দ্বিতীয়ত বলেছি সাধিত শব্দ। অনেকেই কি করে? মৌলিক শব্দ দিয়ে দুটো উদাহরণ দিয়ে দেয়, অনেকেই কি করে? সাধিত দিয়ে দুটো উদাহরণ দিয়ে দেয়। সেখানে কিন্তু পাস পাওয়া যাবে না। সেই জায়গায় কি হবে? সেই জায়গায় তুমি 2.5 পাবা অথবা 3 পাবা, কিন্তু পাস পাবা না। কিন্তু পাস পেতে হলে আমাকে ফুল করতে হবে। এখন দ্বিতীয় দিক দেখো, মৌলিক লিখলাম, মৌলিক লিখে আন্ডারলাইন করে, কেউ এরকম করে মৌলিকের সংজ্ঞাটা দিতে হবে। মৌলিক মানে আমি বলেছি কেউ ভাঙা যায় না। তুমি যদি এক চান্সে বলে যাও যে শব্দ ভাঙা যায় না, সেটাই মৌলিক, রাইট। যে শব্দ বিশ্লেষণ করা যায় না, সেটা মৌলিক, রাইট। যে শব্দ বিশ্লেষণ করলে আলাদা কোনো অর্থ পাওয়া যায় না, সেটাও রাইট। দেখো আমি একই রকম 3টে করে দিলাম, যেটা ভালো লাগে সেটা করবা। এরপরে কি একটা উদাহরণ দিলে, মুখ। দেখো মুখ ভাঙা যায় না। মুখ ভাঙলে ম, রস্যু, খ, অ, ক্লিয়ার। আলাদা আলাদা করলে অর্থ হয় না। তাহলে মুখ মৌলিক শব্দ। ফুল ভাঙা যায় না, ফল ভাঙা যায় না, বাবা ভাঙা যায় না, মা ভাঙা যায় না, টেবিল ভাঙা যায় না, ছাতা ভাঙা যায় না, দেখো কলম ভাঙা যায় না। এগুলো সব মৌলিক শব্দ। আচ্ছা গেল, এই উদাহরণ দিয়ে দিয়েছি কয়টা, এর মধ্যে মুখস্থ রাখবে। এরপর দেখো সাধিত শব্দ। তোমার আগে চিন্তা করতে হবে সাধিত শব্দ কি, না বুঝে মুখস্থ করবা না। সাধিত মানে কি? অন্য কার কাছ থেকে নেওয়া, নতুন করে তৈরি করা, অথবা বিভিন্ন মাধ্যম থেকে আসে। আমাদের বাংলা ভাষা মজবুত করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে আমরা শব্দ গ্রহণ করি। এই যে শব্দ প্রক্রিয়া, শব্দ গ্রহণের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই হচ্ছে সাধিত শব্দের মাধ্যমে আসা যায়। অনেক ব্যাকরণবিদ বলেছে যে বিভক্তির মাধ্যমে আসতে পারে, সেটাও লিখতে পারো, সমস্যা নাই। তো বড় হয়ে যায়, দরকার নেই। তাহলে আমরা এই প্রক্রিয়ায় কি বলেছি, যে শব্দগুলো
আমি সহজ কথায় বলেছি। তুমি যদি বলো যে শব্দ সমাস, প্রত্যয়, সন্ধি এবং উপসর্গের মাধ্যমে এসছে সেটা তো শব্দ। ভেরি ভেরি গুড, একদম কোনো জায়গায় কাটাকাটি করবে না, রাইট অ্যান্সার। এখন সমাস থেকে কি আসছে একটা উদাহরণ দাও, প্রত্যয় থেকে একটা উদাহরণ দাও, সন্ধি থেকে একটা উদাহরণ দাও, উপসর্গ থেকে একটা উদাহরণ দাও। দেখো ফুল কমপ্লিট। তোমার এক্সামিনার শুধু টিক দিবেন, এইভাবে টিক দিবেন, দেওয়ার পরে এখানে পাশে পাস দিয়ে দেবেন। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। আমি এখন মুছে দিব, সেকেন্ড ওয়ানে যাব। ভেরি গুড স্যার। টেবিল কি লিখছে, ভেঙে যায় মানে? আচ্ছা, বুঝেছো, ভেরি গুড। ওকে, তাহলে চলে আসো, আমরা এই প্রশ্নটা মুছে দিলাম। সেকেন্ড কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মনে করো তোমাদের জন্য আসবেই, যদি এই বছর না আসে তোমাদের জন্য আসবেই। ক্লিয়ার? 2020 সালে যদি না আসে তোমাদের জন্য আসবে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো সাধিত শব্দ, এই সরি তোমার অর্থানুসারে শব্দ। প্রশ্নটা লিখে নাও। প্রশ্নটা হবে এরকম, প্রশ্ন অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ করো, দিয়ে 5 মার্কস। হ্যাঁ, এটাও 5 মার্কস। তাহলে আমাদের প্রশ্নটা কি হলো? অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগে আমরা 5 মার্কস। কিভাবে 5 পেতে পারি দেখো, এই 5-এ 5 পেতে হবে। উত্তর সেই রকম লিখবে, ঠিক প্রশ্নটার উত্তর এইভাবে লিখবে। যদি 4 নাম্বার থাকে তাহলে তুমি এখানে লেখো, একদম হেডিংয়ে লিখবে 4-এর ক অথবা খ, যা লিখবে এইভাবে লিখবে। ঠিক আছে? এখন আমি বলেছি সংজ্ঞাটা দিতে হবে। আমার সংজ্ঞা আমি লিখছি না, সময় নষ্ট করব না। ওই যে সংজ্ঞাটা তোমরা পড়েছো ওই সংজ্ঞাটা এখানে লিখে দিবে, প্রথমেই সংজ্ঞা। তাহলে এরপর লিখবে একদম সরাসরি অর্থগতভাবে শব্দের শ্রেণী বিভাগে চলে যাও। উত্তর এখানে অনেকেই এরকম লিখতে পারো উত্তর লেখার পরে এটা লিখবে অর্থগতভাবে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ভাগ করা যায়। যদি একটু সুন্দর করে লেখার চেষ্টা করো তাহলে তোমরা কি করবে, শব্দ এইভাবে দিয়ে ওই টেবিলটা একটু দিয়ে দেবে ছোট্ট করে। হ্যাঁ, তাহলে এক্সামিনার খুব খুশি হবে। হ্যাঁ, এখানে লিখবে যৌগিক, এখানে লিখবে রুড়ি, আর এখানে লিখবে যোগগুলো। ঠিক আছে? এটা দিলে একটু এক্সামিনার খুশি হবেন। এরপরে যৌগিক লেখো। যৌগিক কি লিখবে? এভাবে সুন্দর করে লেখো, যৌগিক শব্দ দিয়ে এই চিহ্নটা দিবে, দিয়ে একটা আন্ডারলাইন করবে, দিয়ে এখন যৌগিক শব্দের সংজ্ঞাটা লেখো। এখানে লেখো যে সব, আমি একটু লিখেই দিই। হ্যাঁ, প্রত্যয় গঠিত, ঠিক আছে, প্রত্যয় গঠিত শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুসারে হয়। ঠিক আছে? তাকে
যৌগিক শব্দ বলে। ওকে, একদম বলে একটা টান দিয়ে দেবা, কারণ উদাহরণ দেওয়া হয়নি। হ্যাঁ, এখন উদাহরণ দিয়ে দিবা। যেমন এখানে লেখো, যেমন এখানে কি করলে পাগলামি। হ্যাঁ, পাগলামি সমান সমান পাগল যোগ আমি। ঠিক আছে, তাহলে এখানে দেখো অর্থটা কি, অর্থ অর্থ পাগলের ভাব। আর কিছু লেখা দরকার নেই। হ্যাঁ, পাগলের ভাব। একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, দেখো পাগলামি মানে পাগলের ভাব, পাগল মানে তাই, মানে অর্থের কোনো বিভ্রান্তি হলো না, দুটোই এক। এই জন্য এটা যে শব্দগুলো দেখবা তার দুটো রকম অর্থ হবে না, একটা অর্থই বহন করবে, ভাঙলেও একরকম অর্থ বহন করবে এবং মূল শব্দও একই রকম অর্থ বহন করবে। এই জাতীয় শব্দকে বলা হবে যৌগিক শব্দ। ওকে, তাহলে একটা উদাহরণ দিলেও হবে। তারপরে আরেকটা উদাহরণ দিয়ে দিই। যেমন দেখো, প্রত্যয় থেকে কর্তব্য বলতে পারো। কর্তব্য সমান সমান ক্রি যোগতব্য, যা করা উচিত। এর অর্থ কি জানো? তাহলে অর্থটা কি? অর্থ হচ্ছে যা করা উচিত। ঠিক আছে, আমি দুটো অর্থ দিয়ে দিলাম, যেটা পছন্দ হবে সেটাই করো, একটা অর্থ দিলেই হবে। ঠিক আছে, এখন দেখো তো কর্তব্য মানে কি? তোমরা সবাই জানো, তুমি অনেকেই বলো স্যার আমার কর্তব্য আছে। মানে তোমার কর্তব্য আছে মানে তোমার যা করা উচিত সেই কাজ সামনে আসে। আর কেউ বলে ক্রি মানেও যা করা উচিত। ক্লিয়ার? তাহলে আমরা যৌগিক শব্দটা পেলাম। তাহলে যৌগিক শব্দ কিন্তু আমাদের কোনো জায়গায় সমস্যা হলো না। এরপর দেখো রূঢ়ি শব্দ। রূঢ়ি শব্দ দেখো, তাহলে কি আমরা এখানে লিখি রূঢ়ি। রূঢ়ি শব্দ এই চিহ্নটা দিবে, একটা আন্ডারলাইন করো, উপরে উপরে লিখে নাও। এই জায়গায় মজার দেখো, প্রত্যয় বা উপসর্গ, উপসর্গ যোগে, প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দ, গঠিত শব্দ এই পর্যন্ত লিখলে কিন্তু অর্থের অনুগামী হবে না। ঠিক আছে, গঠিত শব্দ কিন্তু অর্থের অনুগামী, অনুগামী না হয়ে কি হয়? ভিন্ন অর্থ প্রকাশ করে। হ্যাঁ, ভিন্ন অর্থ প্রকাশ করে। পরে তাকে কি বলে? এই যে রূঢ়ি শব্দ বলে, রূঢ়ি শব্দ বলে। ওকে, ভালো করে এটা লিখে নাও, রূঢ়ি শব্দ বলে। হ্যাঁ, ব্যাস। এখন উদাহরণ দিয়ে দাও। একটু আলাদা কালি দিলে ভালো হয়, যদি পারো একটু নীল কালি দিয়ে করো। যেমন দেখো উদাহরণ, বাস যোগ ই, ঠিক আছে, সমান সমান বাসি। ওকে, একটা গেল। তারপরে দেখো হাত যোগ ই সমান সমান দেখো হাতি। তারপর দেখো প্রযোগ বিন সমান সমান প্রবীণ। এই তিনটি দেখো।
ওকে, এখন আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো স্যার লেখার পর একটু সময় দিয়ে, আচ্ছা ঠিক আছে, লেখার পরে সময় দিব, সমস্যা নাই। আমরা যৌগিক শব্দটা বুঝতে পেরেছি সবাই। আমার যৌগিক শব্দটা কিন্তু মুছতে হবে, যৌগিক শব্দ মুছতে হবে, কারণ আমার এখন যোগ রূঢ় শব্দ লিখতে হবে। স্যার আপনার ক্ষুধা লাগছে রাতি, আচ্ছা হ্যাঁ, রুটি রুটি নাকি? রুটি লিখেছি কোন জায়গায় বলো তো? এইটা রুটি শব্দ, এই রুটি, এই দেখো রুটি আছে। আর কোন জায়গায়? এটা থ্যাংক ইউ, এখানে একটা ইয়ে দিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক করে নাও একটু। মহাইমিন থ্যাংক ইউ। আচ্ছা বাহ, তোমরা তো অনেকেই আসছো। অমি প্র্যাকটিস টু রাইট কুইকলি। আচ্ছা রুড়ি, হ্যাঁ ঠিক করে দিয়েছি, সমস্যা নাই। হাই মেট, ওকে সবাই ক্লিয়ার হয়েছো? রুড়ি শব্দ আমরা একটু আলোচনা করি। যৌগিক শব্দ এই দুটোর মধ্যে দেখো মজার জিনিস কি, যৌগিক শব্দ আমি বলেছি যে যেসব শব্দ প্রত্যয়ের অর্থ প্রকৃতি, প্রত্যয়ের অর্থ মানে প্রত্যয় ভাঙলেও যে অর্থ হয়, আবার শব্দটা একত্রিত থাকলেও একই অর্থ বহন করে, এই জাতীয় শব্দের নাম হচ্ছে যৌগিক শব্দ। আর রুড়ি শব্দ কি? রুড়ি শব্দ হচ্ছে যে শব্দগুলো প্রত্যয় থেকে এসছে। এক নাম্বার দেখো কোথা থেকে এসছে, প্রত্যয় বা উপসর্গ। আবার কোনো কোনো শব্দ উপসর্গ থেকেও আসতে পারে। আসলে উপসর্গ বা প্রত্যয় থেকে যখন শব্দটা একটা জায়গায় হবে, একটা ফরম্যাটে হবে, মানে মূল শব্দটা হবে, এর অর্থ হবে একরকম, আর যখন আবার ভাঙবা তখন তার অর্থ হবে একরকম। এইরকম যদি হয়, এই জন্য বলছে প্রত্যয় ভাঙা যাবে বা উপসর্গ ভাঙলে এই মূল শব্দ এবং এই শব্দের সাথে কোনো অর্থ হবে না, নতুন একটা অর্থ বোঝাবে। সেই শব্দের নাম হচ্ছে রুড়ি শব্দ। তাই হয়েছে, দেখো নাম দিয়েছি বাঁশি, নাম দিয়েছি হাতি, নাম দিয়েছি প্রবীণ। প্রবীণটা এদিকে আনলে ভালো হয়, প্রবীণটা এদিকে নিয়ে আসো, তাহলে সব পরে ভাঙো। কি বললাম? প্রবীণ, প্রযোগ বীণ সমান সমান প্রবীণ। ওকে, এখন তোমরা নিজের অ্যান্সার করো। আচ্ছা ঠিক আছে, অহনা, অহনা মনে হয় আরেকবার জানতে চেয়েছো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বলেছো যে যৌগিকটা আরেকবার বলতে, ঠিক আছে বলবো। এখন একটু খেয়াল করে দেখো তো তোমরা, আগে রুড়িটা একটু বোঝাই, তারপরে আবার আমি যৌগিকটা বুঝে যৌগিকটা মুছে দিব। এখন রুড়ি কি? রুড়ি কিন্তু দুটো অংশ, একটা প্রত্যয়, একটা উপসর্গ। তাহলে প্রত্যয় উপসর্গ হলো, এখন মজার ব্যাপার হচ্ছে এই যে প্রত্যয় থেকে আসতে পারে এবং উপসর্গ থেকে আসতে পারে, ঠিক আছে? আসার পর দেখো এখানে দেখো বাঁশ কিন্তু বাঁশি, হাত কিন্তু হাতি, প্র অর্থাৎ প্র, এখানে বীণ কিন্তু প্রবীণ, এখানে কিন্তু বীণের কথা বলছে বা উপসর্গের কথা বলা হচ্ছে। এখন মজার ব্যাপার দেখো, বাঁশ মানে কে কে জানো? সবাই তো জানো, পৃথিবীর সবচেয়ে লম্বা ঘাস হচ্ছে বাঁশ। বাঁশ কিন্তু গাছ নাই। আমরা গ্রামগঞ্জে গেলে বাঁশের সাঁকো দেখতে পাই, বাঁশের চাটাই দেখতে পাই। আবার মানুষের যখন, মুসলিমরা যখন কবর করে, বাঁশ কিন্তু অপরিহার্য, সেই বাঁশের কথা বলা হচ্ছে। কিন্তু বাঁশের সাথে ইযোগ হয়ে দেখো বাদ্যযন্ত্র হয়ে যায়। দেখো বাঁশ ইযোগ হয়ে যায়, কি হয়ে গেল? বাদ্যযন্ত্র, বাঁশি। তাহলে আলাদা হয়ে গেল না? তাহলে বাঁশের অর্থ এক, বাঁশির অর্থ আরেক। এটা হচ্ছে রুড়ি শব্দ, ক্লিয়ার? দ্বিতীয় নাম্বার দেখো হাত। এই দেখো হাত, আমি যে হাত দিয়ে লিখি, ছোট্ট একটা জিনিস, মানুষের হাত আছে, মানুষ হাত দিয়ে কাজ করে, হাত দিয়ে সালাম দেয়, হাত দিয়ে কাউকে গিফট দেয়, হাত দিয়ে গিফট নেয়। দেখো হাত, এই দুটো হাত। কিন্তু মজার ব্যাপার, যখনই ইযোগ করলে হয়ে গেল হাতি। হাতি কি জিনিস? হাতি হচ্ছে যেটা ইংরেজিতে এলিফ্যান্ট বলো, পৃথিবীর মোটামুটি জলজ স্থলজ যে প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে স্বাস্থ্যবান মনে হয় হাতি, সবচেয়ে ভারী মনে হয়। তাহলে কোথায় হাত আর কোথায় হাতি? সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এই যে হাত থেকে হাতি, বাঁশ থেকে বাঁশি, প্রবীণ। একটা দেখো বীণ হচ্ছে বাঁশি,
কিন্তু প্রবীণ কি? প্রবীণ অর্থে যে ভালো বাঁশি বাজাতে পারে, প্র অর্থে বিনা বাজাতে পারে যে, তাকে প্রবীণ বলা হয়। অর্থাৎ যে ভালো বাদ্যকার তাকেই প্রবীণ বলা হয়। আবার প্রবীণ আমরা কিন্তু কি বলি? মুরব্বীদের বলি, বৃদ্ধদের বলি। ক্লিয়ার? তাহলে আমাদের নিচের অংশটা আমরা বুঝতে পেরেছি। এখন উপরের অংশটা কি? অহনা বলেছো যে উপরের অংশটা তোমার একটু রিপিট করার জন্য। ভেরি গুড। আমি স্যার শেষ। এই মহামিন, তোমার থাপ্পড় লাগবে, এখান থেকে মাঠ দেব, তোমার কিন্তু বাসায় পৌঁছে যাবে মাঠটা। হ্যাঁ, আমার এখনও 10 মিনিট আছে, 10 মিনিট চুপচাপ থাকো, এটা শেষ করব, তারপরে যোগগুলোতে যান। আচ্ছা ঠিক আছে, আমি এটা একবার রিপিট করে যোগগুলো চলে যাব। ওকে, যৌগিক তাহলে বললে অনা ভালো করে দেখো। যৌগিক কি? যৌগিক প্রত্যয়ের মাধ্যমে আসবে এবং প্রত্যয়ের অর্থ বোঝাবে। কি? এটা একটা কলম, এটা একটা মার্কার, নাম যাই হোক, এর কাজ এক, লেখা। তাহলে এর কাজও যা, ভাঙলেও কি হবে? ওই লেখা হবে, না ভাঙলেও লেখা হবে। এই জাতীয় হলে সেটার নাম হবে যৌগিক। অর্থাৎ যৌগিক মানে হচ্ছে প্রত্যয় থেকে আসছে, প্রত্যয়ের অর্থও যা, মূল শব্দের অর্থও তাই। এই জাতীয় হলে সেটার নাম হবে কি? যৌগিক শব্দ। যেমন দেখো, আমি বলেছি পাগলামি। পাগলামি মানে কি? পাগলের ভাব। আবার পাগল মানে কি? পাগলের ভাব। তাহলে যে পাগলামি করে তাকে পাগল বলে। আবার পাগল যা উল্টো পাল্টা বকে যখন, তখন তাকে পাগলামি বলে। ক্লিয়ার? তাহলে দুটোই কিন্তু একদিক থেকে এক। এই জাতীয় হলে তার নাম হবে যৌগিক শব্দ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই দুটো বুঝতে পেরেছ। আমি চলে যাব যোগ্য শব্দই। আশা করি তোমরা যোগ্য শব্দটা দিয়েই আমি শেষ করে দিব। আর উৎপত্তিগত এটা না পড়লেও হবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, তারপরে আমি যদি সময় পাই একটু বলে দিব, এটা যে কোনো বইয়ে পাবে ইনশাল্লাহ। ওকে, আমি মুছে দিচ্ছি দুটোই। এখন কি আমাদের হচ্ছে আমাদের এটা হয়ে গেল, বুঝতে পেরেছি, এটাও হয়ে গেল। এখন আমরা এটা করব, যোগ্য শব্দ। সংজ্ঞাটা লিখে নাও। সংজ্ঞা লিখতে হলে কি করবে? সংজ্ঞা লিখতে হলে ঠিক এইভাবে লিখবে, যোগ্য শব্দ। এইভাবে লেখার পরে এই দিয়ে একটা আন্ডারলাইন করবে। এখানে প্রথমে লেখো সমাস। সমাস নিষ্পন্ন শব্দ। ক্লিয়ার? তারপর লেখো সমস্যমান পদগুলোর কোনটার অর্থ না বুঝিয়ে বা প্রকাশ করে অন্য কোনো অর্থ প্রকাশ করে এ জাতীয় শব্দকে বা এদেরকে যোগ্য শব্দ বলে। সবাই লিখে নাও, জাস্ট উদাহরণ দিয়ে দেবা। এখন উদাহরণ দাও, উদাহরণগুলো আলাদা কালিতে লিখি। প্রথমে দেখো রাজপুত। ওকে, তারপরে জলধি। এই দুটি করো, জলধি বানানো শিকার দিয়ে দাও। এই দুটো রাজপুত এবং জলধি। এখন রাজপুত, জলধি এই জাতীয় শব্দ, আরো অনেক শব্দ আছে। আমাদের দুটো, যেহেতু আমাদের মানে 5 মার্কসের জন্য এত বেশি লেখার দরকার নেই, 2-3টে অর্থ উদাহরণ দিলেই মনে হয় আমাদের হয়ে যায়। তো আমরা সেইভাবেই এই পর্যন্ত লিখে নাও। লেখার পরে আমরা শব্দগুলোর উদাহরণটা দেখছি আমরা।
ওকে, আমি দেখো লিখে দিয়েছি, সহজ করে দিয়েছি, ভালো করে দেখো। সমাস নিষ্পন্ন শব্দ, কিন্তু সমসমান পদগুলো কোনোটার অর্থ না প্রকাশ পেয়ে অন্য অর্থ প্রকাশ করবে। মজার ব্যাপার হচ্ছে একটা শব্দ থাকবে যে সমাসগুলো, একটা শব্দ থাকবে যে শব্দগুলো সমাসের দ্বারা তোমরা কি করতে পারবা, ব্যাস বাক্য করতে পারবা। আবার এই ব্যাস বাক্যের মধ্যে যে শব্দগুলো থাকবে সেই অর্থ এবং মূল শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কি ব্যাপার, এখানে রাজপুত স্বাভাবিকভাবেই, ওকে, একটু মনে হয় একটু 1 মিনিটের জন্য একটু সমস্যা হয়ে গেছে, আমার প্রায় শেষ কিন্তু। তো ঠিক আছে, এখন বুঝতে পেরেছো? তাহলে আমাদের মহাযাত্রা গেল, মহাকালের যাত্রা। মহাকালের যাত্রা নাই, এখানে মৃত্যুকে বোঝা যাচ্ছে, অর্থাৎ মহাযাত্রা শব্দের অর্থ মৃত্যুকে বোঝানো হচ্ছে, চলে যাওয়া। এরপর দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, অনেক কিছু জন্মাতে পারে। কি কি জন্মাতে পারে, শালুক জন্মাতে পারে, কচুরিপানা জন্মাতে পারে, অনেক কিছু, কিচ্ছু বোঝাচ্ছে না, এখানে পদ্মফুলকে বোঝানো হচ্ছে। তাহলে রাজপুত জলধি বুঝলাম, মহাযাত্রা বুঝলে, পঙ্কজ বুঝলাম। আশা করি যোগগুণ শব্দটা বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে যোগগুণ শব্দটা আমরা ক্লিয়ার করে বুঝলাম, আমাদের কোনো সমস্যা হলো না। এটা খুব ইম্পর্টেন্ট এসএস নিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপর স্যার ডিয়ার স্টুডেন্ট আই ক্যান সি এভরিথিং ইজ ক্লিয়ার, ফাইন, ওকে। হ্যাঁ, এখন দেখো ক্লিয়ার। আসলে নেটওয়ার্কের ব্যাপার তো, মাঝে মাঝে একটু আপস ডাউন হবে, একটু তোমরা ধৈর্য ধরে থাকবে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা এই দুটো প্রশ্ন ইনশাল্লাহ আমি বললাম যে পরীক্ষায় আসার মতো, খুবই ভালোভাবে পড়বে, আমি নোট করে দিয়েছি এবং নোটগুলো আমার ইয়েতে তোমরা আবার নতুন করে লিখে আমাকে সেন্ড করে দিবে, ওকে? এখন চলে আসো, এখন আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, 2 মিনিটের ভিতরে শেষ করে দিব, ওকে? যেটা কখনো পরীক্ষায় খুব কম আসে, তাই তো? পরীক্ষায় খুব কম আসে, এটা আমি লিখে দিব না, জাস্ট একটু বুঝিয়ে দিব, এটা সবাই জানো। উৎপত্তি অনুসারে 5 প্রকার, তাই না? আমরা এখানে কি বললাম, উৎপত্তি বা ব্যুৎপত্তি এক জিনিস। উৎপত্তি, উৎপত্তি অনুসারে, অনুসারে শব্দ সবাই জানো কয় প্রকার, 5, তাই না? 1 নাম্বার কি, 1 নাম্বার কি জানো, তৎসম। তৎসম, এখানে লেখো তৎসম, তৎসম। হ্যাঁ, এই যে তৎ মানে কি, তৎ সমান সমান তার, সম সমান সমান সমান, কি তার সমান, অর্থাৎ অর্থাৎ সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে সরাসরি, সরাসরি যে শব্দগুলো এসেছে, যে শব্দগুলো এসেছে, ক্লিয়ার? কি যেমন দেখো হস্ত, আমি বড় করে লিখলাম হস্ত, সংস্কৃত শব্দ, ঠিক আছে? তারপরে হস্ত একটা দিয়ে বুঝে, হস্ত হচ্ছে সংস্কৃত শব্দ। তৎ মানে তার, সম মানে সমান, তার সমান, কার সমান, সংস্কৃত সমান। যে শব্দ থেকে, সেই শব্দগুলো সংস্কৃত থেকে বাংলায় ব্যবহার হয়েছে, হস্ত, মস্তক, ভত্ত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ভবন, অনেক শব্দ আছে, সরাসরি এসছে। আমি একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, হস্ত শব্দটা উদাহরণ দিলাম, ক্লিয়ার? তারপর দেখো চন্দ্র শব্দটা উদাহরণ দিলাম, এই দুটো শব্দ আমি করে দিচ্ছি। 1 নাম্বার গেল। তাহলে তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ যে শব্দগুলো তৎসম থেকে সরাসরি বাংলায় ব্যবহার হয়, 1। 2 নাম্বার দেখো, তোমরা আশা করি লিখে নিয়েছো। 2 নাম্বার দেখো অর্ধ তৎসম, এটাও সহজ। আমি কি করলাম, অর্ধ, এইভাবে লিখবো, অর্ধ তৎসম, ক্লিয়ার? অর্ধ সমান সমান সামান্য, সামান্য বা অর্ধেক, সামান্য বা অর্ধেক। তারপরে কি, তৎ সমান সমান সমান, আর কি আছে, সম সমান, তৎ সমান সমান তার, আর কি আছে, সম সমান সমান সমান। তাহলে অর্ধেক কার সমান না বলে তুমি লিখবা কিঞ্চিত পরিবর্তিত হয়ে, তারপরে এখানে লিখবা সংস্কৃত থেকে, সংস্কৃত থেকে কিঞ্চিত, কিঞ্চিত পরিবর্তিত, পরিবর্তিত
শব্দ সমূহ। শব্দ সমূহ কি? এই যে অর্ধ তৎসম শব্দ। যেমন আমরা কি লিখেছিলাম মনে আছে? আমরা লিখেছিলাম হস্ত। দেখো হস্ত হচ্ছে তৎসম। হস্ত থেকে কি হলো? হস্ত থেকে হলো হন্ত। ওকে, হস্ত থেকে কি হলো? হন্ত হলো। তাহলে এটা হচ্ছে অর্ধ তৎসম। আরেকটা কি লিখেছি? চন্দ্র। চন্দ্র থেকে কি হলো? চন্দ। দেখো এটা হচ্ছে সংস্কৃত, আর এটা হচ্ছে সংস্কৃত, আর এই দুটো হচ্ছে অর্ধ, অর্থাৎ অর্ধ তৎসম। অর্ধ তৎসম, অর্ধ তৎসম। ক্লিয়ার? কিঞ্চিত পরিবর্তিত হলো। নাম্বার 2। এখন দেখো এই দুটো যদি মানো তাহলে এখন চলে আসো, আমরা চলে আসবো। হ্যাঁ দেখো এই হয়ে গেছে রে বাবা, হয়ে গেছে। দাঁড়াও 1 মিনিট। এরপরে চলে আসো তদ্ভব। হয়ে গেছে ত দয় ভয় ব। তদ্ভব কি? তদীয়। তদ মানে তদীয়, ভব। ভব সমান সমান উদ্ভব। অর্থাৎ সংস্কৃত থেকে পরিবর্তিত শব্দ। সম্পূর্ণ, হ্যাঁ, পরিবর্তিত শব্দ। তাহলে এখান থেকে করো, এখান থেকে দেখো এই সংস্কৃত থেকে কি হলো? এখন একটা অংশ দেখো, এই লাল কালি দিয়ে করলাম হস্ত সংস্কৃত। এটা কি? তো অর্ধ তৎসম। আর এর থেকে হলো হাত, এই হাত। এর থেকে হলো চাঁদ। ক্লিয়ার? তাহলে এটা হলো এই তদ্ভব শব্দ। আর দেশি বিদেশি তো অবশ্যই জানো, তাই না? এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তারপরে শিখিয়ে দিলাম। তো তোমরা এক কাজ করবে, তোমাদের কোন কোন অধ্যায়ে সমস্যা আছে আমাকে একটু লিখে জানাবে। আমি এই অনুযায়ী প্রস্তুতি নিব, মানে এই অনুযায়ী তোমাদের শিক্ষকদের বলে দিব যে এই অনুযায়ী করাতে। ঠিক আছে? আর আজকের উপস্থিতি মার্শাল্লাহ ভালোই, কিন্তু তোমাদের আরও তো অনেক স্টুডেন্ট, সবাইকে আসতে বলবা। এবং তোমাদের টাইমটা হয়তো চেঞ্জ হতে পারে, আমরা আজকে রাত্রে সিদ্ধান্ত নিব। তোমাদের কথা মতো তোমরা চেয়েছো, আমরা দেখি কিভাবে এটা করা যায়। আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ে তোমাদের কথাটা আমরা নিয়েছি এবং আমরা রুটিনটা কিভাবে চেঞ্জ করা যায় আমরা দেখব। লোড বেশি দিব, সমস্যা নাই। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া করবে। তোমরা নিজেরা ভালো থাকবে, বাসায় থাকবে, আর পড়াশোনার মধ্যে থাকবে প্লিজ। আর তোমাদের A+ পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে। ঠিক আছে? তো ঠিক আছে, খোদা হাফেজ। বুঝতে পেরেছো কিনা? ওকে, বাই বাই।